জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি বা আইনি ভিত্তি কিভাবে দেয়া হবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয়নি। তবে ঐক্যমত্য কমিশন আশাবাদী সব দলই শুক্রবার সনদে সই করবে। এদিকে এখনও সুরাহা হয়নি গণভোট কবে, কখন, কোন পদ্ধতিতে হবে। এসব কিছু নেই আজকের স্বাধীন সংলাপ। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। শিরোনাম রেখেছি জুলাই সনদ ও গণভোটের পক্ষ বিপক্ষ। দুজন অতিথিকে আজকে আমরা স্টুডিওতে আমাদের সঙ্গে পেয়েছি, চলুন তাদের কাছে পরিচিত হওয়া যাক। আমাদের সঙ্গে আজকে আছেন ডাক্তার রাকিব আল হাসান, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। একই সাথে স্টুডিওতে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন জনাব শাহিন চৌধুরী, সম্পাদক abnews24bd.com। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা। দর্শক, চলুন এবার সরাসরি আলোচনাতে যাওয়া যাক। জুলাই সনদ ও গণভোটের পক্ষ বিপক্ষ, এটি শিরোনাম। ডাক্তার রাকিব আল হাসান, আপনার কাছে প্রথমে আসতে চাই। আপনি জানেন এনসিপি ইতোমধ্যে বলেছে যে আগামীকালকের এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা যাচ্ছেন না, কিছু শর্ত তাদের আছে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা যাবেন, তবে সই করবেন কিনা সেই বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। বাম গণতান্ত্রিক জোট তারা বেশ কিছু শর্ত দিয়ে সংবাদ সম্মেলন করে বলছে যে তারা কালকে যাচ্ছেন না। সব মিলিয়ে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর কিংবা জুলাই জাতীয় সনদ শুরুতেই কি একটা হোঁচট খেলো? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। জুলাই সনদ আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 1 বছরের বেশি সময় পর এতগুলো ঐক্যমত কমিশন, 40টার উপর বেশি মিটিং, চা কফি খাওয়া, অনেক অনাড়ম্বর পরিবেশের পরে এখন শেষ মুহূর্তে যদি জুলাই সনদ সাইনে কোনো বিঘ্ন ঘটে, তাহলে মোটা দাগে এই সরকারের সাফল্য জিরো হয়ে যাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, শঙ্কা তো রয়েছে, কিন্তু শঙ্কার পেছনে দেখতে হবে শঙ্কাটা কারা করছে এবং জল ঘোলা করে কারা মাছ শিকার করতে চাচ্ছে। দেখুন, জুলাই সনদ যখন জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়, তার আগে কিন্তু হাসিনার পতন ছাড়া আর কোনো দাবি ছিল না। পরবর্তী সময়ে আমরা যখন জানলাম যে আমাদের অনেক সংস্কার প্রয়োজন, ডেফিনেটলি আমাদের অনেক সংস্কার প্রয়োজন, আমরা অনেকগুলা সংস্কারের 84টা সংস্কারের প্রস্তাবনা শেষ পর্যন্ত গৃহীত হয়েছে, কিন্তু এগুলা যদি সই না হয় সেখানে অনেকগুলো দলের নোট অফ ডিসেন্ট রয়েছে। কিন্তু মোটা দাগে এখানে আমাদের অনেক সাফল্যের বুড়ি সাফল্যের জায়গা রয়েছে, এবং যেখানে এতগুলা আয়োজনের পরে কমিটমেন্টের জায়গার পর থেকে আমরা আশা করি যে রাজনীতি দলে ক্ষমতা আসুক এবং তারা সেটা বাস্তবায়ন করবে। শুধু তাই না, বিরোধী দলও তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু এই মুহূর্তে আপনি যদি দেখুন জুলাই সনদ দিয়ে আমার কিছু অবজারভেশন আছে। দেখুন, জুলাই সনদ বলি আর যাই বলি না কেন, সেটা হচ্ছে কি সেটা আপনাকে কখনো ফেসিবাদও ঠেকাতে পারবে না, পতিত ফেসিবাদ থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। কারণ কি, যদি আপনি মনে করেন যে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের শক্তিরাই সবসময় ক্ষমতা থাকবে, এ ধরনের চিন্তা ভাবনা করাটা অবান্তর। কারণ আজ থেকে 5 বছর পর, যদি 10 বছর পর, 20 বছর পর যদি জুলাইয়ের বিপক্ষে কোনো শক্তি ক্ষমতা আসে, কিংবা পতিত ফেসিবাদের আদর্শ মতাদর্শে কোনো শক্তি আসে, তাহলে এই জুলাই সনদ থাকবে না, এই সংবিধান থাকবে না, কিংবা বাংলাদেশে কোনো যদি মিলিটারি কু হয়, সরকার চালাতে ব্যর্থ হয়, আরেকটি গণ অভ্যুত্থান হয়, এগুলো কিছুই থাকবে না। তারপর আমরা ধরে নিচ্ছি যে সেটা আপনাকে সেফ, আপনি যেটা বলছেন সেভিংয়ের, নিজের লাইফ সেভিংয়ের জন্য, তাও ধরে নিচ্ছি যে সেটা বাংলাদেশের আগামীর বাংলাদেশকে আমরা কীরকম দেখতে চাই, আমাদের গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া হিসেবে কীরকম দেখতে চাই, সেটার জন্য এটা ডেফিনেট একটা বড় ভূমিকা রাখে। কিন্তু এখন এই মুহূর্তে দেখুন, জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, বা জুলাই সনদ যদি সই হয়, বা জুলাই সনদটা আগামীর বাংলাদেশের রাজনীতির জন্য কাদের সবচেয়ে রাজনীতির টার্নিং পয়েন্ট হবে, এনসিপির জন্য। কিন্তু সেই এনসিপি সাইন করতেছে না। দ্যাট মিনস তারা হয় জল শিকার, গোলা পানিতে মাছ শিকার করতেছে, অথবা তারা চাচ্ছে যে আরও টিকা আওয়াজ লাগুক এবং সর্বশেষ ইলেকশন বানচালের প্রচেষ্টা চলতেছে। এখন শেষ মুহূর্তে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, জুলাই সনদ নিয়ে অনেক অস্থিরতা তৈরি হয়েছে, কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদের নির্বাচন খুব ঘনিয়ে আসছে। আগামীকালকে তাহলে মোটা দাগে জনসাধারণ যাদেরকে চেনেন তেমন দলের মধ্যে বিএনপি যাচ্ছেন, পাশাপাশি অন্যান্য জামাতও আশা করি সাইন করবে, পাশাপাশি এনসিপি যাচ্ছে না, বাম জোটগুলো যাচ্ছে না। কিন্তু এখানে আবার আপনি শিরোনামে দেখতে পেলাম যে সেটা হচ্ছে কি, মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। আমার ধারণা, অধ্যাপক আলী রিয়াজ বলেছেন যে কালকে স্বাক্ষর না করলেও পরবর্তীতে যেহেতু মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, তখন আমার ধারণা যে তারা হয়তো এনসিপিকে কনভিন্স করার ট্রাই করবে। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এনসিপি আসলে কি চাচ্ছে। কারণ এনসিপি যদি মনে করে যে, আপনি কি মনে করছেন মোটা দাগে যে সকল দলগুলো আলোচনাতে আছে শেষ পর্যন্ত নির্বাচনের আগে এই জুলাই সনদে বা স্টিপুলেটেড যে টাইম সেটার আগে জুলাই সনদে স্বাক্ষর করবে না, আগে বা পরে? এটা এখন পর্যন্ত মনে হচ্ছে স্বাক্ষর করবে না এমন অবস্থাতেই অনেক দল সামনে যাবে, এটা এখন পর্যন্ত মনে হচ্ছে না। কিন্তু যারা ঐক্যমত কমিশনে যারা দায়িত্বে রয়েছে, ঐক্যমত কমিশনের সহসভাপতি জনাব অধ্যাপক আলী রিয়াজ, তিনি হয়তো আশা করতেছেন যে তারা সাইন করবে, এই কারণে মেয়াদটা বাড়িয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, দেখুন, আপনার যদি এই মুহূর্তে যদি না হয়, না করলে কি হবে?
না করলে এই যে আমি ঘটনাগুলো বললাম, তারপরে দেখেন আপনার ঘটনাপ্রবাহ যদি আপনি লক্ষ্য করে থাকেন, আপনি যদি সাইন না করে এবং সেখানে শেষ পর্যন্ত এটা নিয়ে জলগোলা করে, তাহলে কিন্তু মূল টার্গেট কিন্তু ইলেকশনকে পিছানো, ইলেকশনকে বানচাল করা। এবং যারা মনে করে যে গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশকে হাঁটার দরকার নেই, তারা এখানে ষড়যন্ত্র করতেছে বা ষড়যন্ত্রের পাতা পাতে পা দিচ্ছে। মানে জুলাই সনদের ভবিষ্যতের সাথে ইলেকশনেরও একটা ভবিষ্যতের সম্পর্ক আপনি বলছেন। আমি সেই বিষয়ে নিশ্চয়ই আলোচনা করব। শাহীন চৌধুরী, আপনার কাছে আসতে চাই, এই যে দীর্ঘ আলোচনার পরেও দলগুলোর মধ্যে এখন পর্যন্ত অনৈক্য বা ঐক্যমত যেসব বিষয় হয়নি, এবং কালকের স্বাক্ষর অনুষ্ঠানের আগের যে ঘটনাবলী, এখনই এই অবস্থা, রাকিব যেমনটি বলছিলেন, ভবিষ্যতে ধরেন এই স্বাক্ষরের বাইরে থাকা বা এই ঐক্যমত্য কমিশনের বাইরে থাকা কেউ ক্ষমতায় আসবে না কি না আসবে সেই আলোচনা যদি বাইরেও রাখি, তারপরেও জুলাই সনদের ভবিষ্যৎ আসলে কেমন দেখছেন আজকে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে এটি নিউজের দর্শকদের ধন্যবাদ, আমার সহ আলোচক ডক্টর রাকিবকে ধন্যবাদ। জুলাই সনদের ভবিষ্যৎ কেমন দেখছেন সেটা আসলে বলার জন্য আরও কয়েকদিন সময় লাগবে, কিন্তু আমি যে বিষয়টা লক্ষ্য করেছি গতকাল এবং আজকে 2 দিনের মধ্যে কিন্তু অনেক ফারাক। গতকালকে পর্যন্ত আমাদের ধারণা ছিল যে অ্যাটলিস্ট বিএনপি, জামাত এবং এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। আপনি যেটা শুরুতে বলেছেন যে বাম ঐক্যজোট, বাম ঐক্যজোট না, 4টি বাম দল বলেছে তারা ঐক্যজোট না, সেই 4টি দলও আজকে প্রেস কনফারেন্স করে তাদের অবস্থান পরিষ্কার করেছেন। এখন আজকে এই এনসিপির প্রেস কনফারেন্সের পরে দৃশ্যপট কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। গতকাল পর্যন্ত জামাতের যে প্রতিনিধি ছিলেন তিনি কিন্তু বলেছেন যে হ্যাঁ আমরা থাকবো এবং আমরা স্বাক্ষর করব, কিন্তু আজকে পর্যন্ত আমরা যাব, স্বাক্ষর করব কিনা এখনও বলতে পারছি না, কিন্তু একদিনের ভিতরে কিন্তু বক্তব্য চেঞ্জ। আচ্ছা, এনসিপির যে বিষয়টা, ওই আমার সমালোচক বলছে যে পানি খোলা করার বিষয় হতে পারে, কিন্তু তাদের বক্তব্যগুলো কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেকটা দায়িত্বজ্ঞানহীন। কেন? প্রেস কনফারেন্সে 2টা জিনিস তারা বলেছেন যে এটার একটা আদেশ দিতে হবে, আইনগত ভিত্তি দিতে হবে আগে, এবং সেই অর্ডারটা দেবে চিফ অ্যাডভাইজার। তারা জানেই না চিফ অ্যাডভাইজারের, উনি রাষ্ট্রের নির্বাহী প্রধান, উনি কনস্টিটিউশনাল হেড না। রাষ্ট্রপতির অধ্যাদেশের অবশ্য একটা কথা বলছেন যে রাষ্ট্রপতির আদেশক্রমে এটা একটা বাস্তবায়নের না, তাদের বক্তব্য আমি যেটা নিউজ দিয়েছি তা দেখেছি, তারা বলেছে যে এটা প্রধান উপদেষ্টা একটা আদেশ দিয়ে এটা আইনগত ভিত্তি দিতে পারেন না, প্রধান উপদেষ্টার সেই ক্ষমতা নেই, কারণ তিনি কনস্টিটিউশনাল হেড নয়। সংবিধানের রক্ষক হলো রাষ্ট্রপতি, যে কোনো অর্ডিন্যান্স করতে হলে সেখানে রাষ্ট্রপতিকে লাগবে। এটা হলো তাদের একটা, এই দাবিটার মানে যৌক্তিকতা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে। আরেকটা জিনিস তারা বলছে যে আমাদেরকে ফুল টেক্সট দেওয়া হয়নি। ফুল টেক্সট মানে কি? টেক্সট মানে খসড়া, মানে কি একটা জিনিস ড্রাফট, কি কারণে ড্রাফট, এটা যখন সাইন হবে তখন এইটাই কিন্তু ডকুমেন্ট। সুতরাং ফুল টেক্সটের সঙ্গে ড্রাফটের কোনো পার্থক্য থাকে কোনো ক্ষেত্রে আমার জানা নেই সেটা। সুতরাং তাদের এই বক্তব্যটা আমি যদি এনসিপির বক্তব্য খুব সহজ করে মানে আমার আন্ডারস্ট্যান্ডিংটাতে বুঝি, তারা মূলত যেটা বলছেন যে একটা আইনি ভিত্তি থাকা লাগবে, অর্থাৎ একটা প্রোটেকশন তারা চাচ্ছেন। এখন এই জুলাই সনদ ধরেন সবগুলা দল কালকে সিগনেচার করলো, সব হলো, কিন্তু এটার যদি আসলে আইনগত বা বাধ্যবাধকতার জায়গা যদি নিশ্চিত করা না যায়, এটা জাস্ট আরো একটা, আমার হাতে যে খসড়াগুলো আছে এর মধ্যে আর জুলাই সনদের মধ্যে একটা সময় পর পার্থক্য কি থাকবে? হ্যাঁ, সেটা ঠিক আছে। রাজনৈতিক দলগুলো ইলেকশনের আগে ইশতেহার ঘোষণা করে, সেটা পালনও করে না, তো এটাও করলো, ঘোষণা করলো, সিগনেচার করলো, পালন হলো না। যদি সেটা বাধ্যবাধকতার জায়গাতে নিশ্চিত করা না যায়, না, কিন্তু এনসিপি তাহলে ভুল কি বলছে? না না, কিন্তু সেই যে আইনগত, তাহলে এতদিন ভরে আলোচনা করে একটা জায়গায় তো এই 3টি দল পৌঁছেছে, কি সেটা? গণভোট। এ তো জানেন বিএনপি কিন্তু প্রথমে গণভোটের পক্ষে ছিল না, এটা আপনি জানেন যে বিএনপি প্রথম কি বলেছিল। বিএনপি তাদের বক্তব্য ছিল যে আমরা এখন জুলাই সনদ স্বাক্ষর করব এবং আফটার ইলেকশন পার্লামেন্টে আমরা এটা পাশ করব। সেখান থেকে অন্য দলগুলোর চাপের কারণে বিএনপি সরে এসছে। সে পরে তারা যেটা বলেছে যে এটা সুপ্রিম কোর্টে একটা রেফারেন্স পাঠাতে হবে, সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই এটা আইনগত দেওয়া হবে। সেখান থেকেও তারা আরও এক ধাপ সরে এসে এখন গণভোটের যে দাবিটা, সেটার সঙ্গে তারা একমত হয়েছে। গণভোটের দাবি কাদের? জামাত এবং এনসিপি। কিন্তু এটা কিন্তু শুরু থেকেই গণভোটের কথা। আমি গণভোটের সেই প্রসঙ্গটাতেও আইনগত ভিত্তি আমি বলেন, এই আইনগত ভিত্তি দিতে হলে তো জনগণের ম্যান্ডেট আমি মনে করি সর্বোচ্চ ম্যান্ডেট নিতে পারে। তবে অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় গণভোটের আগ পর্যন্ত রাষ্ট্রপতি একটা অর্ডিন্যান্স করতে পারেন।
রাষ্ট্রপতি একটা অর্ডিন্যান্স করতে পারেন, সেই অর্ডিন্যান্সের ভিত্তিতে গণভোট হতে পারে এবং গণভোটের মাধ্যমে এটা আইনগত ভিত্তি পেতে পারে। কিভাবে হবে, কখন হবে, কোন পদ্ধতি হবে, সেটা নিয়ে তো বিতর্ক চলছে। আমি আপনার কাছেই ফিরবো এই বিষয়ে। রাকিব আল হাসান, আপনার কাছে আসতে চাই। আপনি আপনার বক্তব্যের শুরুতে মোটামুটি এনসিপির নামে বেশ কিছু তোপই দেখেছেন, মানে জল ঘোলা করছে এমন কিছু কথাবার্তা শুনছি। জুলাই সনদ, এটা তো মূলত জুলাই ঘোষণাপত্রটির একটা ধারাবাহিকতা, এবং মানে সনদ প্রস্তুত বাস্তবায়নে সবচেয়ে বেশি সোচ্চার ছিল এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তাজকে বলেছেন যে আইনি ভিত্তি ছাড়া তারা যাবেন না। জুলাই ঘোষণাপত্র নিয়ে মনোকষ্ট, মনোবেদনা একটা এনসিপির আছে। জুলাই সনদ নিয়েও তাদের মানে মনোকষ্ট এখন প্রকাশ্য। শাপলা প্রতীক চাইছে, তাও তারা পাচ্ছে না। মানে এনসিপির জন্য কি দাঁড়াচ্ছে আসলে, এমন বিমাতা সুলভ আচরণ কেন, আপনার কি মনে হয়? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে এনসিপি তার রাজনৈতিক অবস্থানটা এখনো ক্লিয়ার করতে পারে নাই। আর একটা বিষয় হচ্ছে, ধরুন এনসিপির রাজনীতিটা কি, এনসিপি তো আসলে জুলাইকেই রাজনীতি একটা মানদণ্ড হিসেবে দাঁড় করেছে, কিন্তু এখানে মূল সমস্যা হচ্ছে কি, ধরেন জুলাই তো আকাশ থেকে হুট করে নাজিল হয়নি। বাংলাদেশের 16 বছর হাসিনা, 16 বছর ফেসিবাদের কন্টিনিউশন একটা এন্ডিং পয়েন্ট ছিল জুলাই। তার আগ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস যদি আপনি টানতে চান, 1971 সালের পর শুধু করে টানতে হবে। যদি স্বাধীন বাংলাদেশ হিসাব করেন, স্বাধীন বাংলাদেশের আগে বাংলাদেশে অনেক ইতিহাস রয়েছে, 47 রয়েছে, 52 রয়েছে, 69 রয়েছে, 66 রয়েছে, তারও আগে রয়েছে যখন আমরা উপমহাদেশ ছিলাম। এখন সুতরাং আপনি যদি সব কিছু করে যদি আপনি জুলাই দিয়ে সব কিছু রিপ্লেস করতে চান, তো সুতরাং সেটা তো বাংলাদেশের জনগণ মেনে নেবে না, রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। তার চেয়ে বড় কথা হচ্ছে, ধরুন আপনার আজকে আমি একটু পড়ে শোনাতে চাই আপনাকে। সেখানে ওরা বলেছে যে যদি গণভোট হয় এবং গণভোটে যদি ওরা প্যাকেজ আকারে করতে চায়, এবং শুধু প্যাকেজ আকারে কোনো গণভোট হয়, আবার আপনি ধরুন প্যাকেজ আকারে যদি গণভোটে যদি হাঁ ভোট পাস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সব নোট অফ ডিসেন্ট উঠে যাবে। এখন আপনার কথার সাথে যদি আমি আরেক কথা মিলে, যে ডেমোক্রেটিক সৌন্দর্য থাকবে, দ্বিমত থাকবে, কিন্তু আপনার কথা মেনে নেবে তো আমার আর 40টা 50টা 56টা রাজনৈতিক দল হওয়ার কোনো দরকার নেই, তাই না? এখন প্রত্যেকটা দলের রাজনৈতিক মানে স্ট্যান্ড থাকবে, তার পলিসি থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে, ধরুন বিএনপি চাইলে তো সব কিছু রাজি হয়ে যেতে পারতো, কিন্তু বিএনপি রাজি হয়নি কেন? কারণ বিএনপি মনে করতেছে যে আমি যতটুকু পালন করতে পারবো, যতটুকু আমি জনগণের কাছে কমিটমেন্ট করতে পারবো, আমি ততটুকু রাজি হব, এর বাইরে আমি রাজি হব না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরুন আমাদের রাজনীতিটা ওটা নিয়ে হতে পারতো। ধরেন এনসিপি এবং জামাত বলতে পারতো যে দেখো, সে কিন্তু রাজি হচ্ছে না, তুমি তাকে ভোট দিও না, এই নির্বাচন করতে পারো। এখন তুমি তাকে ব্লেম করতেছো, আবার এখানে ঢুকে আবার বলতেছো যে আমি এখন জুলাই সনদ সাইন করবো না, আমি এখন জুলাই সনদ থাকবো না, দ্বিমুখী নীতি। এবং ব্যাপারটা হচ্ছে, ধরেন ইচ্ছে করে একটা জলগোলা তৈরি করার চেষ্টা। এবং আপনাকে আমি আরেকটু যোগ করতে চাই, ধরুন আমাদের নির্বাচনের যদি তফসিল ঘোষণা যদি হয় ডিসেম্বর ফার্স্ট উইকে, তাই বলা আছে ফেব্রুয়ারি যদি ইলেকশন হয়, যদি হয় তাহলে কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকে ইলেকশন মানে তফসিল ঘোষণা হওয়ার কথা। যদি হয়, আপনিও মানে কিছুটা সন্দেহ আমার মনে হয় দেখছেন। আমি সেই ব্যাখ্যা বিশ্লেষণে যাব। দুজন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন, তাদের কাছে একটু শুনে আসি কি বলতে চান। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মনি হায়দার বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, জুলাই সনদ নিয়ে যতগুলো আপনার আছে, 84 কয়টা অধ্যায় আছে, এই ভিতরে আমাদের দেশের জনগণ 80% জনগণ জানে নাকি? 5টা বলতে পারবে যে এখানে কি কি আছে? শুধু কি আছে হাইলাইট করা আছে, প্রেসিডেন্ট কই করতে হবে, প্রধানমন্ত্রী বার হইতে পারে না, এই ছাড়া কি আর আছে? এই যে বলে যে গণভোটে যাওয়ার জন্য, মনে করেন এটা না ভোটে যাওয়া যুক্ত হয়ে গেল, তখন কি হবে? তখন কি এটা বানচাল হয়ে যাবে? অথবা আমরা কি বুঝে আগে কাজ করি না, কাজের পর আমরা বুঝতে চেষ্টা করি যে জিনিসটা কিভাবে আবার সংশোধন করা যায়? অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটা খুব মানে প্রশ্ন, এনসিপি যেভাবে বলতেছে কালকে তারা যাবে না, এই করবে না, সেই করবে না, মানে 71কে বাদ দিয়ে 24 যে আন্দোলনটা হইলো, তারপর মনে করেন 30 সালে যে আরেকটা আন্দোলন হবে, যদি নেক্সট গভর্নমেন্ট দৌড়াতে যাই, তখন আবার আমরা এরকম ঐক্যমত করছি। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আপনার প্রশ্নটি পরিষ্কার এবং প্রাসঙ্গিক। আরো একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। দর্শক আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি দিনাজপুর থেকে বলছিলাম, রবিউল গনি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, জুলাই সনদের উপরে একটা গণভোট হতে যাচ্ছে, সেখানে আমরা একটা প্লাস করতে পারি কিনা, গণভোটের উপরে প্লাস করতে পারি কিনা, সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী জামাত বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা, এই মর্মে আমরা একটা গণভোট করতে পারি কিনা। দুই আলোচকের কাছে আমার এই প্রশ্ন। আচ্ছা, এক গণভোটের উপরে আরো একটি গণভোট তারা যাচ্ছেন, সেই আলোচনাতেও যাব। আমার দুজন দর্শক আসলে প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নকর্তা রাকিব আল হাসান, আপনার সাথে যেহেতু আলোচনাতে ছিলাম, আমি দুটো উত্তর দিতে চাই, তাহলে তো একটু সময় বেশি লাগবে। খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি। প্রথম উত্তরটি হচ্ছে, ধরুন খুবই আমি দুজনকে ধন্যবাদ জানাই, দুজন দর্শককে, তারা খুবই ভ্যালিড প্রশ্ন করেছেন। একজনে বলেছেন যে আমাদের জনগণ জানে কিনা। ধরুন আমাদের জনগণের কথা বাদ দিলাম, আমাদের প্রত্যেকটা পলিটিশিয়ান জানে কিনা সেই প্রশ্ন আমি রাখলাম। প্রত্যেকটা পলিটিশিয়ান তো জানে না। এখন ঘটনা হচ্ছে কি, ধরুন মানুষকে জোর করে খাওয়াই দিচ্ছে, আবার বলে যে জনগণের চাওয়া,
জনগণের অভিপ্রায় জোর করে যদি জনগণের অভিপ্রায় করেন তাহলে আপনি তার আরেক ধরনের ফেসিলিটি পলিটিক্যাল দলগুলোর কি একটা দায়িত্ব ছিল না জনগণকে জানানো? ধরেন অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা প্রেক্ষাপটে আসছে, পলিটিক্যাল দল যারা জনগণকে তারা কতটুকু দায়িত্ব পালন করেছে? জুলাই সনদে কি আছে না আছে সেগুলো এটা তো কন্টিনিউয়াস প্রসেস, এটা শেষ হচ্ছে লাস্ট মোমেন্টে। এখনো তো ওরা সবাই খসড়া পায় নাই, এটা তো জানা না কি সাইন করবে। এখন আপনি যেদিন সাইন করতে দিবেন সেদিন যদি খসড়া করতে হয় তাহলে জনগণকে জানানোর কথা সুযোগটা কোথায়? আর একটা ব্যাপারটা হচ্ছে যখন আপনি এই বিষয়ে যদি আপনি গণভোট করেন তাহলে গণভোটের ক্ষেত্রে 84টা পয়েন্টে 84টা গণভোট করতে হবে। তার আগে গণভোট করতে জনগণ চায় কিনা, তাই না? এখন সেক্ষেত্রে যদি আপনি এটাকে জনগণকে না জানান, এটা বিরোধী, কারণ আমি যখন হার না থাকবে গণভোটে তখন আমার হার পক্ষে যেরকম ক্যাম্পেইন থাকবে নার পক্ষে ক্যাম্পেইন থাকতে হবে। তো সেই ক্যাম্পেইনের সুযোগ থাকবে কিনা বা সেটা জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছায় কিনা সেটা সরকারকে টাইম দিতে হবে, 1 নম্বর ইস্যু। আর 2 নম্বর ইস্যু আমি শর্টটি শেষ করি, না ভোট যদি জয়যুক্ত তাহলে কি হবে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমি ওদিন একটা টক শোতে বলেছিলাম। ধরেন ওনারা যে জামাত যে ইলেকশনের আগেই না ভোট চাচ্ছে, ধরুন বাংলাদেশের মানুষ কিন্তু গণভোট কি জিনিস ম্যাক্সিমাম মানুষই জানে না, আমি সম্মান রেখে বলতেছি ম্যাক্সিমাম মানুষই জানে না। এখন ঘটনা হচ্ছে কি বাংলাদেশের মানুষ জানে ভোট মানে আমি একটা জাতীয় ইলেকশন মানে আমি আমার প্রতিনিধি নির্বাচন করতেছি। তো আমার জাতীয় ইলেকশনটা যদি এরকম একটা ইলেকশন হয় মানুষের আগ্রহটা এমনি কমে যাবে, ইলেকশনে ভোট টার্নআউটটা কম হতে পারে এবং গণভোটে যদি 70% হ্যাঁ না হয় তাহলে কিন্তু এটা পাস হয় না। আর যদি না হয় তাহলে তো ধরেন আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগের পুরোনো ফেসিলিটি আপনি ফিরে আনতেছেন এবং না বলে তখন আপনার নতুন এজেন্ডা কি হবে? নতুন এজেন্ডা কি হবে? আর একটা 10 সেকেন্ড শেষ করি, সেটা হচ্ছে কি ধরুন জামাতের বিষয়টা বলছে, উনি একটা ভ্যালিড প্রশ্ন করেছেন। যদি এই ধরনের প্রত্যেকটা ইস্যুতে আমরা গণভোট করি তাহলে ফেসিবাদ বিরোধী শক্তি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি কিভাবে বাংলাদেশের রাজনীতি করে সেটার একটা গণভোট হওয়া উচিত। আমি মনে করি একদম ভ্যালিড প্রশ্ন এবং সে ব্যাপারে সরকারের ক্যাম্পেইন নেওয়া উচিত। এখন আপনার মনে করছেন ভবিষ্যতে এমন উনি তো একটা সুন্দর প্রশ্ন করেছেন যে বাংলাদেশে যে 24 সালে যে গণঅভ্যুত্থান হয়েছে 30 সালে যে একটা গণঅভ্যুত্থান হবে না, তো এটা গ্যারান্টি নিশ্চিত কথা। গণঅভ্যুত্থান হলে আবার আমরা সংস্কার কমিশন করবো, আবারই করবো। আর ওই যে আপনি এই যে নির্বাহী আদেশে যেগুলোকে সাইন করে ফেলতেছেন এটা ব্যাড প্র্যাকটিস, যে আসবে সে কাজগুলো করবে। ধরুন আমাদের গণতন্ত্র উত্তরণ হয়নি কেন, আমাদের স্মুথ পাওয়ার ট্রানজিশন ছিল না। এখন স্মুথ পাওয়ার ট্রানজিশনের বদলে আপনি নতুন ধরনের ফেসিলিটি কায়েম করতেছেন, নতুন ধরনের অসংখ্য ইনভ্যালিড জিনিস সামনে আনতেছেন, যেটা ব্রেক ডাউন করলে সামনে বাংলাদেশের রাজনীতি কোন জায়গায় যাবে আমরা কিন্তু কেউ জানি না। শাহিন চৌধুরী, আপনার কাছে ঠিক রাকিব আল হাসান যেখানে শেষ করলেন সেই বিষয়ে আসতে চাই। যে জুলাই সনদ বা এত সংস্কারের কথা বলা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস গত 6 জুন তিনি বলছিলেন যে এই জুলাই সনদ আগামী বাংলাদেশের একটি রূপকল্প, সুন্দর যে বাংলাদেশ আমরা দেখতে চাই। রাকিব আল হাসান বলছেন যে নির্বাহী আদেশে অনেক কিছু বাস্তবায়ন করার চেষ্টা করছে, অনেক কিছু আরোপিত করার চেষ্টা হচ্ছে। এই প্রেক্ষাপটে ঠিক এই গণভোট এখন পর্যন্ত গত 15 মাস ধরে যেই সংস্কার, যেই স্বপ্ন দেখলাম, পরিপূর্ণতা পাচ্ছে? পরিপূর্ণতার পথে আছি আমরা? না, মোটেই পরিপূর্ণতার পথে নেই। আমি আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি ওই 2 জন দর্শকের ওখানে একটু যোগ করে নিই। আমাদের সহ-আলোচক জবাব দিয়েছেন। আমি একটা যে প্রশ্নটা আমাদের রাকিব সাহেব বলেছেন যে রাজনৈতিক দলগুলো এটা জানে কিনা, আমার মনে হয় যে এটা ঠিক না। যে 31টি দল আলোচনায় অংশ নিয়েছে তাদেরকে টাইম টু টাইম এই খসড়া পাঠানো হয়েছে। প্রত্যেকটা জানে না, সেটা জানে না, কিন্তু যারা অংশ নিয়েছে তারা সেটা যদি আপনি বলেন তাহলে এই যে 30টা দল অংশ নিল এই ঐকমত্য কমিশনে, এর বাইরেও কিন্তু রেজিস্টার্ড দল আছে আরো 30টা। তারা তো কিছুই জানে না। তো তাহলে আপনি যদি এটা সকল দল মিলেও সাইন করেন তাও তো সব জনগণের জুলাই সনদের ফজিলত কি দাঁড়াচ্ছে যদি রাজনৈতিক নেতারা না জানেন? বা দর্শক বলছেন যে 80% মানুষ তারা জানেন না, এমন ধন্বন্তরে একটি ওষুধ গিলানো হচ্ছে, গিললাম, কি হলো? ফজিলতটা কি হচ্ছে? ওই যে 30টা দল মনে করেন বাইরে আছে, তাদের ভোটের পার্সেন্টেজ কত, এটা প্রশ্ন। যেহেতু এখানে বড় দলগুলো আছে, বিএনপি একটা বড় দল, জামাত একটা বড় দল, এনসিপি ছোট হলেও তাদের একটা জনসমর্থন আছে, ইসলামী আন্দোলন আছে। এটা আপনার ইয়েতে আসি, আমি এখানে উদাহরণ হিসেবে আনি 90-এর অভ্যুত্থানের পরে যে 3 জোটের রূপরেখা স্বাক্ষর হয়েছিল, আপনার মনে থাকতে পারে, ওই 3 জোটেও কিন্তু 3 জোটের পক্ষ থেকে 3 জন সাইন করেছিলেন। বেগম খালেদা জিয়া 7 দলীয় জোটের পক্ষ থেকে, শেখ হাসিনা 15 দলীয় জোটের পক্ষে এবং 5 দলের পক্ষ থেকে হাসানুল হক ইনো। কিন্তু ওখানেও কিন্তু বহু রাজনৈতিক দল বাইরে ছিল, কিন্তু সেইটার ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়েছে এবং পরবর্তীতে আমরা 3টি ফেয়ার নির্বাচনও আমরা পেয়েছি। সুতরাং সকল দলকে কিন্তু আপনি ইনক্লুড করতে পারবেন না। এরপর আসছে জামাতের ব্যাপারে গণভোট হবে কিনা, আমাদের নজরুল গনি ভাই প্রশ্ন করেছেন। আমার মনে হয় জামাতের বিষয়টা জনগণের উপর, জামাতকে ভোট দিন না, শেষ নির্বাচনে আসলে তারা আমরা ভোট দিলাম না বা আপনি বয়কট করলেন, তাহলে এই প্রশ্ন তাহলে আপনি বলতে পারেন জামাত আওয়ামী লীগের ইলেকশন আসলে আওয়ামী লীগ আমরা ভোট দিলাম না, এটা কি মনে হলো? না, আওয়ামী লীগ আপনি যদি আমাকে বলেন, আমি কিন্তু আওয়ামী লীগের ইলেকশন আসার পক্ষে। আচ্ছা, ওকে, ফাইন। আমি মনে করি আওয়ামী লীগ
দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কিনা তাকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কার্যক্রম এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমি মনে করি আওয়ামী লীগের যে যারা অভিযুক্ত এ পর্যন্ত 228-30টা মামলার মধ্যে যাদের নাম এসছে তাদের বাইরের লোক যদি আওয়ামী লীগ করার অসুবিধা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখছি না। আমি মনে করি যে করতে পারে, একটা তৃণমূল আওয়ামী লীগ করতে পারে বা বিভিন্ন নামে করতে পারে, থাকুক না, 10টা সিট আওয়ামী লীগ করবে, ভিন্ন নামে আওয়ামী লীগের নামে করা যাবে না, আপনি কি সেটা বলছেন? হ্যাঁ, আওয়ামী লীগের নামে করা যাবে না বা একটু সংযোজন বিএন করা যেতে পারে। জামাত যদি জামাতের নামে করতে পারে, আওয়ামী লীগের নামে করে সমস্যা না, সমস্যা কোথাও না। আমার বলতে হচ্ছে যে আপনার ওই পুরো জবাব দিলাম। বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি গণভোট, জাতীয় নির্বাচন আলাদা বিষয়, তারা বলছেন যে নভেম্বরেই করে দেওয়া যাবে, এমন একটি আলোচনা তো চলছে, সেটা নিয়ে আমরা আলোচনাও করেছি। মিয়া গোলাম পরোয়ারের আজকে একটি সেমিনারের একটি বক্তব্য আমার নজর কেড়েছে। তিনি বলছেন লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের পায়তারা করছেন সরকারের অনেকে, বদলি বাণিজ্যের অভিযোগের তীরও তিনি তুলেছেন অনেকের দিকে। ঠিক একই সুরে গতদিন সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের তিনিও একই সুরে কথা বলছেন, এনসিপি নেতারাও একই সুরে কথা বলছেন। মানে বক্তব্যগুলো কি কেবলই রাজনৈতিক, নাকি আপনি তো গণমাধ্যমে কাজ করছেন, বাস্তবতা কেমন? ধন্যবাদ। আসলে ওই প্রথমে গণভোট নিয়ে আসি, যেটা বলা হয়েছে যে নভেম্বরে গণভোট করেও ফেব্রুয়ারিতে নির্বাচন করা সম্ভব। এই বক্তব্যটা হলো জামাতের এবং এনসিপিও এই বক্তব্যের সঙ্গে একমত। তো নভেম্বরে যদি আপনি গণভোট করতে যান, একটা গণভোট করার জন্য যে প্রস্তুতি দরকার, একটা গণভোটের জন্য জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি লাগবে, গণভোটে কিন্তু একই প্রস্তুতি লাগবে। আপনি ঠিকই ব্যালট পেপার ছাপতে হবে, ঠিকই পোলিং এজেন্ট, নিরাপত্তা, সমস্ত কিছু বরাদ্দ, সব কিছু করতে হবে। একটা জাতীয় নির্বাচনে খরচ হয় কত? আমাদের অতীতের যে রেকর্ড আছে, 28 থেকে 30 হাজার টাকার মতো একটি নির্বাচনে খরচ হয়। তার মানে নভেম্বরে যে গণভোটটা করবেন সেই নির্বাচনে কিন্তু একই খরচ হবে। আবার যদি ফেব্রুয়ারিতে আরেকটা জাতীয় নির্বাচন করে, অর্থাৎ তিন মাসের ব্যবধানে আপনি 60,000 টাকার খরচ আপনি জাতির ঘাড়ে পদ্ধতিতে হবে। ধরেন হলো, সবাই বললো যে ঠিক আছে, বিএনপি চাচ্ছে যে নির্বাচনের দিন, তো ধরেন বিএনপিও বললো যে ঠিক আছে নভেম্বরে হবে। কোন পদ্ধতিতে হবে, কি প্রশ্ন থাকবে, সেসব বিষয়ে সুরাহা কিভাবে? না, সেই সুরাহা এখনো হয়নি। যেহেতু আরো 15 দিন ঐক্যমত্য কমিশনের সময় বেড়েছে, তারা নিশ্চয়ই একটা টার্মস অফ রেফারেন্স চেক করবে। কিন্তু সেই আশাবাদে আমরা থাকলাম। কিন্তু আমার যেটা গোলাম পরোয়ার তিনি বলছেন যে সরকারের মধ্যে অনেকে লেভেল প্লেইং ফিল্ড নষ্টের পায়তারা করছেন নির্বাচনের আগে। ডাক্তার রাকিব তিনি আবার বলছিলেন যে অনেকে নির্বাচনই পিছিয়ে দিতে চায়, এমন একটি কথা বলছেন। এটাকে আপনি গণমাধ্যম কর্মী হিসেবে কিভাবে দেখছেন, বাস্তবতা কি? সরকারের ভেতরে লেভেল প্লেইং ফিল্ড নষ্টের কেউ পায়তারা করেছে, এইটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের কথা যদি বলেন, প্রকৃত অর্থে আসলে তো লেভেল প্লেইং ফিল্ড নেই। কেন নেই? আপনি দুইটা দলের ভিতরে ভারসাম্যের অভাব আছে। একসময় মাঠে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, কিন্তু প্যারালাল শক্তি। জামাত কি বিএনপির প্যারালাল শক্তি? আমি যদি আমার নির্বাচনী এলাকায়, রাজনৈতিক দলগুলোর প্যারালাল হওয়ার দরকার নেই, কিন্তু খেলার মাঠে যাওয়ার সময় একজনের জন্য খাত আর একজনের জন্য সমান মাঠ, সেটা তো দরকার না। সেটাও দরকার নেই। খাতটা তখনই হয়ে যায় যখন যার যেখানে প্রভাব বেশি। আপনি তো জানেন যে এই নির্বাচনে যার প্রভাব বেশি সে তো বল প্রয়োগ করার চেষ্টা করবেই। আমি যদি আমার প্রত্যন্ত এলাকায় যাই, ধরেন আমার হলো মানিকগঞ্জে আমার যেটা একটা প্রাইমারি, উত্তরারা প্রাইমারি স্কুল, আমার একটা ভোট কেন্দ্র। সেই ভোট কেন্দ্রে জামাতের যে অবস্থা, ওই এলাকায় বিএনপির সমর্থক আছে কয়েক হাজার, জামাতের তো কয়েকশো নাই। প্রভাব প্রতিপত্তি বিস্তারের চেষ্টা তো করবে অন্তর্বর্তীকালীন সরকার। এখন পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছে, যে স্ট্যান্ড নিয়েছে, তাতে আপনি সন্তুষ্ট? না, তাতে আমি সন্তুষ্ট না। কারণ এখনো পর্যন্ত নির্বাচনের ব্যাপারে তো তারা যায়ই নেই। তারা তো এখনো পর্যন্ত আপনার জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আছে। নির্বাচনের এই উদ্যোগটা তখন নেবে যখন নির্বাচনের তফসিল ঘোষিত হবে। এই 2 মাস কমিশনের দায়িত্ব। হ্যাঁ, তখন তফসিল ঘোষিত হবে, তখন নির্বাচন কমিশনকে প্রশাসন, সরকার, আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে। ওই সময়টা আসেনি। রাকিব আল হাসান, শাহিন চৌধুরী যেমনটি বলছিলেন, এখন পর্যন্ত নির্বাচনে সেই সময় আসেনি। মানে ফেব্রুয়ারিতে নির্বাচন, অক্টোবরের মাঝামাঝি পার করছি, জুলাই সনদ, গণভোট, এগুলো নিয়ে কথা হচ্ছে। মূল যত কথা এই একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, সেই নির্বাচনের আসলে কতটুকু কি দেখছেন আপনি? জি, আপনাকে আবার ধন্যবাদ। নির্বাচনের জন্য, ধরুন নির্বাচনের আগে অনেকগুলা যদি কিন্তু ঝুলাই দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। কে বলছে লোয়ার হাউসে পিআর ছাড়া আমরা নির্বাচন যাব না, কে বলছে সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচন হবে না,
কেউ বলছে বিচার সম্পন্ন হওয়া ছাড়া বিচার হবে না। তো নানা ধরনের এই কথাগুলো কিন্তু রিডিউস করতে হবে, তাই না? এখন এই জায়গাগুলো যদি এগুলো কিন্তু ব্যুরোক্রেটিক সমস্যা না, এগুলো রাজনীতি সমস্যা, রাজনীতি সংকট। এখন রাজনীতি সংকট রাজনৈতিক ডায়ালগের মাধ্যমে সমাধান করা যায়, যেটা ঐক্যমত কমিশন আমরা দেখেছি। কিন্তু ঐক্যমত কমিশনের এত কিছু হওয়ার পরও এখন শেষ মুহূর্তে এসে জুলাই সনদে সাইন করতেছেন একদল, মানে যারা জুলাই গণঅভ্যুত্থানে শক্তি বলে দাবি করছে নিজেদেরকে। তো সেই জায়গা থেকে ধরুন নির্বাচন যত ঘনিয়ে আসতেছে তত কিন্তু সংখ্যা বাড়তেছে। কারণ হচ্ছে কি, এই সরকারের এখনো পর্যন্ত নির্বাচনটা কিন্তু খুব বেশি দিন বাকি নেই, তাই না? তো সেই জায়গা থেকে ধরুন নানা যদি কিন্তু দিয়ে যদি নির্বাচনটা যদি কোনো রকম পিছিয়ে দেওয়া যায়, তার চেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি যদি লক্ষ্য করেন যে এই সরকারকে কিন্তু জামাত কিংবা এনসিপি কিন্তু ব্লেমিং দেওয়া শুরু করতেছে, তাই না? সুতরাং তাদের একটা অন্য ধরনের একটা এজেন্ডা রয়েছে যে এই সরকার ব্যর্থ, এই সরকার ইলেকশন দেওয়ার মতো সক্ষমতা নাই। আমরা জানি এই সরকার অনেক দিকে ব্যর্থ হয়েছে, এই সরকার সক্ষমতাও কম, কিন্তু তারপর আমরা জামাত এনসিপির ব্লেমিং এর কথা যখন বললেন, সেফ এক্সিট নিয়েও অনেক দিন ধরে সাম্প্রতিক সময় বিশেষ করে এনসিপি নেতাদের পক্ষ থেকে একটা ব্লেমিং ইস্যু। বলেন, আপনি প্রশ্ন করেন। মানে আপনি মনে করছেন যে এটা আসলে সরকার মানে তাদের যে অভিযোগের তীর, বিএনপি যেহেতু পরবর্তীতে ক্ষমতাতে আসবে, হয়তো বা বিএনপির কাছ থেকে সরকারের অনেক অনেক উপদেষ্টারা ব্যক্তিগত ক্যাপাসিটি থেকে সেফ এক্সিটের প্রচেষ্টা চালালেও চালাতে পারে, এমন একটা অভিযোগ করা হচ্ছে। এটা আপনাকে জাস্ট, আপনি কি মনে করছেন, পলিটিক্যাল রেটরিক? ডেফিনেটলি পলিটিক্যাল রেটরিক। আর একটা ব্যাপারটা হচ্ছে ধরুন সেফ এক্সিট তো তাদেরই দরকার যারা অনেক দুর্নীতি অনিয়মের সাথে জড়িত। তো এই সরকারের যদি আপনি উপদেষ্টা মণ্ডলী দেখেন, মোটা দাগে সিনিয়র সবাই কিন্তু তাদের বিরুদ্ধে ফিনান্সিয়াল কোনো অভিযোগ আসেনি। অভিযোগটা এসেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে বা যারা ছাত্র প্রতিনিধি তাদের বিরুদ্ধে আসছে। তো সুতরাং সেফ এক্সিট শুধু তারাই দরকার, প্রথমে তাদেরই দরকার। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, আপনার দেখুন নাহিদ ইসলাম তিনি কিন্তু সরকারের একটা পার্ট ছিলেন, পরবর্তী তিনি বের হয়ে তিনি আহ্বায়ক হলেন। তিনি বের হওয়ার পর সবার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন, থাকা অবস্থায় কেন এদের বিরুদ্ধে অভিযোগ জানালেন না? তারপরে এই যে অভিযোগ জানাচ্ছেন, ওনার আরেকজন সহযোদ্ধা সহকর্মী আসিফ মাহমুদ কেন পদত্যাগ করতেছেন? আসিফ মাহমুদের এতগুলো অভিযোগ, সরকার কেন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিল না? মাহফুজ আলম তিনি তথ্য দায়িত্বে রয়েছেন, তিনি আবার বের হয়ে নানা ধরনের অভিযোগ করেন। আবার এই মন্ত্রণালয়ে নাহিদ ইসলাম ছিলেন, তো গত 1 বছর 1.5 বছর সময় ধরেই আমাদের তথ্য মিডিয়া বলেন যে সবকিছু দোষরদের আন্ডারে, এগুলো মুক্ত কেন হলো না? প্রশ্ন করলে তো অনেক প্রশ্ন আমি এভাবে বলতে পারি, ধরেন মানে সরকারের উপদেষ্টারা নিজেরা সরাসরি অপকর্মে জড়িত নন, ঠিক আছে, আমরা বেনিফিট অফ ডাউট দিতে পারি, কিন্তু আপনি বলছেন যে মোটা দাগে অনেকটা পারসেপশন আছে, অনেকে অনেক রকমের অপকর্ম করেছেন, সেই অপকর্মগুলো দায়িত্বে থাকা অবস্থাতে তারা রোধ করতে পারলেন না, সেই ভাবনা থেকেও কি সেফ এক্সিটের ভাবনাটি আসতে পারে কিনা? আসলে দেখুন, এটা সেফ এক্সিটের কথাটা উচ্চারণ করছে ছাত্র প্রতিনিধি বা এনসিপি নেতারা, তাই না? এখন তাদের মধ্যে একটা শঙ্কা রয়েছে যে আমাদের রাজনীতি, আমরা যে এখন একটা হানিমুন পিরিয়ড বা আমরা যে এখন রাজনীতি ক্রিমটা ভোগ করতেছি, ইলেকশনে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য না পাই, তাহলে আমাদের রাজনৈতিক অবস্থানটা কোথাও হবে? মোট কথা হচ্ছে ধরুন এরা অনেক অল্প বয়সে যে রাজনীতিক একটা সর্বোচ্চ লেভেলের ক্ষমতা উপভোগ করে ফেলছে, এখন তাদের জন্য এই বাস্তবতা মেনে নেওয়া কঠিন যে আগামী ইলেকশন হওয়ার পরে আমরা ইনভ্যালিড হয়ে যেতে পারি, আমরা একজন সাধারণ মানুষ হয়ে যেতে পারি। তো সেই জায়গা থেকে তারা মনে করতেছে যে এই অবস্থার মধ্যে যেহেতু পতিত ফেসিবাদ আমাদেরকে ছাড়বে না, এই সরকার যদি অন্য সরকার আসে আমাদেরকে যদি কোনো স্পেস না দেয়, তাহলে আমরা থাকবো কোথায়, আমরা যাবো কোথায়? সুতরাং আমাদের গন্তব্য বিদেশে হতে পারে, এই কারণে সেফ এক্সিটের কথা বলা হচ্ছে। সেফ এক্সিট মানে কি? এক্সিট মানে হচ্ছে কি, আপনাকে আমি সুন্দর করে এই দরজা দিয়ে বের করে দেওয়া। তো এটাই তো তারা বুঝাচ্ছে, তাই না? এখন এটা ঘটতেছে কেন? কারণ আপনার কনফিডেন্সের অভাব। এখন হচ্ছে কি, আপনার পলিটিক্যালি ম্যাচুরিটি থাকলে আপনি এই যে আচরণগুলো করতেছে, কালকে জুলাই সনদ তো আপনি জুলাই সনদের জন্য সবচেয়ে ব্যাপারটা আপনি করছেন, তাহলে আপনি কালকে সাইন করবেন না কেন? এই প্রশ্নের উত্তর কি, তাই না? এখন এই ধরনের প্রশ্নগুলো আমরা করতে পারি, কিন্তু আমি যেটা শুরুতে বলছি, আই রিপিট এগেন, আপনি গোলা পানিতে জল শিকার করতে চাচ্ছেন এবং সেটা করে আমাদের দেশকে বিপদে ফেলতে চাচ্ছেন। আমাদের গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া আমরা রয়েছি সেটাকে আমরা পিছিয়ে দিতে যাচ্ছি। আসতে চাই শাহিন চৌধুরী আপনার কাছে, মানে সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতির লাগাম টেনে ধরে দেশের অর্থনীতিকে ঠিক করবে, মানুষের মনে স্বস্তি ফিরিয়ে আনবে। এমন প্রত্যাশার বিপরীত বলতে আমি সাংঘর্ষিক অর্থে বোঝাচ্ছি না, এই জুলাই সনদ, আজকে আমরা আলোচনা করছি গণভোট, বহুল প্রত্যাশিত সংস্কার, সবকিছু মিলে কতটা প্রত্যাশা পূরণ হলো আপনার মতে সাধারণ মানুষের? ধন্যবাদ। আসলে সাধারণ মানুষের প্রত্যাশা বলতে, সাধারণ মানুষ আপনি যেটা মনে করেন যে তাদের জুলাই সনদ নিয়েও তাদের আগ্রহ নেই, তাদের গণভোট নিয়েও আগ্রহ নেই। সাধারণ মানুষের প্রত্যাশাটা কি? তার বাজারটা ঠিক আছে কিনা, তার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে না, তার রাস্তায় চলাচলের তার নিরাপত্তা আছে কিনা। সেই কথা যদি বলেন, প্রথম দিকে কিছুটা হযবরল অবস্থা ছিল, গত 2-3 মাসে এই অবস্থা কিছুটা হলেও কন্ট্রোলে এসছে। বাজার, আপনি বলেন যে এখনো পর্যন্ত, এখন তো একটা অফ সিজন, এখন পেঁয়াজের দাম আমরা শেখ হাসিনার সময় 200-300 টাকা এই সিজনে খেয়েছি, কিন্তু এখনও সেটা 60-70 টাকা 80 টাকার মধ্যে সীমাবদ্ধ আছে। সেই দিক দিয়ে তারা ঠিক আছে, কিন্তু আপনি যে মূল জায়গাটা বলেন, অর্থনীতি যদি বলেন, অর্থনীতি কিছুটা হলেও তারা গুছিয়ে আনছে মানে এখন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আসলে কতটুকু দাঁড়ালো?
রাষ্ট্রের প্রতিষ্ঠান আসলে- প্রাতিষ্ঠানিক যে ভিত্তির উপরে দাঁড়ানোর কথা বলা হয় সেটা কত প্রাতিষ্ঠানিক শুরুটা কি হয়েছে? হ্যাঁ, সেইটা কিন্তু এখনো হয় নাই। প্রাতিষ্ঠানিক ভিত্তির উপরে যদি দাঁড়ানোর কথা বলেন, এই জায়গায় তো বড় হোঁচট খাওয়ার, যে জুলাই সনদ নিয়ে এত বাগাড়ম্বর, যেটা নিয়ে এত কিছু, এত ঐক্যমত্য কমিশনের এত মিটিং, এত আলোচনা সমালোচনা, সেটা যদি কালকে স্বাক্ষর না হয় বা সব দল যদি স্বাক্ষর না করে, এটি তো আমি মনে করলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এখান থেকে শুরু হলো। এবং সেটা কতদিনে তারা কাটাতে পারবেন আমি জানি না, যদিও 15 দিন ঐক্যমত্য কমিশনের সময় বাড়ানো হয়েছে এবং আজকে আলী রিয়াজ প্রেস কনফারেন্স করে বলেছেন যে না, এটা স্বাক্ষর করার জন্য সময় আরও থাকবে। এর মধ্যে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। অসংখ্য ধন্যবাদ। একেবারে শেষ মুহূর্তে আছি, ডাক্তার রাকিব আল হাসান। শাহিন চৌধুরী বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যর্থতার দিক থেকে বা মানুষের প্রত্যাশা পূরণের দিক থেকে অনেক কিছু হয়নি। এখন যখনই এই প্রসঙ্গটি আসে, অনেক বিশ্লেষকই বলেন যে এটা আসলে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার কারণে অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশা মাফিক সফলতা অর্জন করতে পারেনি। বিএনপি সবচাইতে বড় অ্যাডভোকেট এই সরকারের, প্রথম থেকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। এই সরকার যদি কোনো ক্যাপাসিটিতে ব্যর্থ হয়, সেই ব্যর্থতার দায়ভার বিএনপি নেবে কি না? জি, আপনাকে আবারও ধন্যবাদ। এই সরকার ব্যর্থ হলে এই সরকার ব্যর্থতা দায় সরকারকে নিতে হবে, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, ধরুন এই সরকারের সব প্রত্যাশা ফিল আপ করবে, এটা আমি বিশ্বাস করি না, এটা সম্ভব না। কারণ হচ্ছে কি, এই সরকারটা এমন একটা মুহূর্তে এসেছে যখন অনেক অর্থনীতি ভঙ্গুর অবস্থা, আমাদের একটা গণঅভ্যুত্থান পরবর্তী পোস্ট আপরাইজিং টাইমটা খুব খারাপ যায় পৃথিবী যদি সিনারিগুলো দেখেন। কিন্তু সমস্যা কি, ধরুন আমরা অনেক কিছু উত্তরে উঠেছে, যেটা শাহিন ভাই বললে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হলো, বাজার নিয়ন্ত্রণে রয়েছে, আমাদের বিচার বিভাগ এখন স্বাধীন, আমরা এমন একটা আইসিটি গঠন করে আমরা রানিং আর্মিদের বিরুদ্ধে যেখানে মামলা হচ্ছে, বিচার হচ্ছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে, শেখ হাসিনারও বিচারের রায় পড়া শেষ, হয়তো রায় হয়ে যাবে খুব শীঘ্রই। তো অনেক সাফল্য আমাদের রয়েছে, কিন্তু মোটা থেকে সাফল্যর যে মানে শেষ ভালো যা সব ভালো, তার একটা ফল যে আমরা খাবো, ফলটা যে পাকলো, সে পাকাটা ছিল জুলাই সনদ, এবং সেটা বাস্তবায়ন পরবর্তী সরকার। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, সরকার অনেকগুলো দিক কিন্তু উন্মোচন করে গেল। যেমন এখানে কিন্তু প্রস্তাবে রয়েছে অনেক, রয়েছে 84টা রয়েছে, 84টা আমার পড়ে সম্ভব না। একটাই যদি বলি, স্বাধীন বিচার বিভাগ পৃথকীকরণ, সচিবালয়, অনেক সাফল্য আমাদের রয়েছে। তো সেই সাফল্যগুলো যদি আমাদের পেতে হয়, আমাদের গণতন্ত্রকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, আমাদের একটা নির্বাচনের মধ্যে যেতে হবে। ধরেন আমাদের সংবিধানেও তো একটা সময় লেখা ছিল বা লেখা আছে যে বিচার বিভাগ স্বাধীন হবে, জুলাই সনদেও লেখা থাকলো, মানে আবারও সেই ঘুরে ফিরে বাস্তবায়ন বা রাজনৈতিক সংস্কৃতি, সেই প্রশ্নটা আসলে কতটুকু সুরাহা করতে পারলাম? না, সেই প্রশ্নটা তো এখন এটার জন্য আপনাকে একটা নির্বাচন, ওটা নির্বাচিত সরকারের জন্য ওয়েট করতে হবে। তাছাড়া বড় কথা হচ্ছে, আমি একটু 10 সেকেন্ড শেষ করি, সেটা হচ্ছে নির্বাচনী সরকার এবার অনেক কমিটমেন্টের। আর একটা বিষয় হচ্ছে, সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন একটা জেনজি রেভলিউশন চলতেছে সব জায়গায়। সুতরাং এই সরকার কিন্তু, যে সরকারে আসবে তারা কিন্তু অনেক কাঠখড়া পড়াতে হবে, কারণ একসাথে আপনার গুড গভর্নেন্স দিতে হবে, অর্থনীতি সচল রাখতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে, তাছাড়া আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে, সামনের দিনগুলোতে মোকাবিলা করে আমাদেরকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সেটার জন্য কিন্তু আমাদের নির্বাচন পর্যন্ত ওয়েট করতে, নির্বাচন যেতে হবে। যদি নির্বাচন না যেতে পারি, তাহলে আমরা পোস্ট আপরাইজিং অন্য দেশগুলোর মতো আমাদের ব্যর্থতা দিয়ে যেতে হবে। এটা দায় সম্পূর্ণ অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর রাকিব আল হাসান, আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শাহিন চৌধুরী, আপনাকেও একই সাথে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও এই আলোচনায় দেখা হবে। সে পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকুন।